আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এটি এই অধ্যায়ের পার্ট 2 এবং পার্ট 1 যদি কেউ না করে থাকো অর্থাৎ এর প্রথম ক্লাসটি না করে থাকো তাহলে এখনই ভিডিওটি পজ করে ক্লাসটি করে আসো। ওকে, আজকে আমরা কি আলোচনা করব দেখো, আজকে মূলত টিস্যু তন্ত্র নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম এবং এই টিস্যুগুলো কিভাবে টিস্যু তন্ত্র গঠন করবে এবং টিস্যু তন্ত্রগুলো কত ধরনের হয়, এর কাজ কি, অবস্থান কি আমরা জানবো। সো ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। ওকে, টিস্যু তন্ত্র কি দেখো, একই ধরনের শারীরবৃত্তীয় কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যু গুচ্ছকে বা টিস্যুকে টিস্যুতন্ত্র বলা হয়। অর্থাৎ একই ধরনের কাজ সম্পাদন করবে এমন টিস্যু গুচ্ছ মিলে যখন একটা বিশেষ স্ট্রাকচার গঠন করে তখন এদেরকে বলা হয় টিস্যুতন্ত্র বা টিস্যু সিস্টেম। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন টিস্যু এবং এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। দেখো, তারপর আমি বলে দেই, একটু আলোচনা করি। ওকে, দেখো যে এই যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ফিগার, এখানে একটা ফিগার, এখানে একটা ফিগার, এবং এটি একটি যে কোনো উদ্ভিদের মূলের প্রস্তুত ত্বক না, মানে এটি বাইরের স্তর এবং ভেতরে মধ্য স্তর এবং ভেতরের স্তর। এবং আমরা এও জেনেছি যে বাইরের স্তরে কোন ধরনের টিস্যু থাকে এবং ভেতরের স্তরে কোন ধরনের টিস্যু থাকে এবং সব ভেতরের স্তরে কি কোন ধরনের টিস্যু থাকে আমরা জেনেছি। ওকে, তারপর আমরা জানবো। দেখো, টিস্যু তন্ত্র কয় ধরনের মূলত দেখো, এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র। এই শব্দগুলোর সাথে মূলত আমরা পরিচিত হয়েছি এর আগের ক্লাসে। সো আবারও বলছি, যদি ক্লাসটি কেউ না করে থাকো ভিডিওটি পজ করে ক্লাসটি করে আসো। ওকে, এপিডার্মাল টিস্যু তন্ত্র, আমরা শব্দটি শুনেই কেমন যেন মনে হচ্ছে, পরিচিত মনে হচ্ছে যে এপিডার্মাল অর্থাৎ যে টিস্যু তন্ত্র বাইরে উদ্ভিদের বিভিন্ন অংশের বাইরের স্তর গঠন করবে এগুলোকে বলা হয় কি এপিডার্মাল টিস্যু তন্ত্র। তারপরে গ্রাউন্ড টিস্যু তন্ত্র অর্থাৎ আমরা দেখেছিলাম যে পেরিসাইকেল, অর্থাৎ এখানে দেখো যে এই যে ভেতরের একটি লাল যে বৃত্ত দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কি পেরিসাইকেল। এবং এই পেরিসাইকেলের উপর পর্যন্ত এবং এর এই যে বহিঃত্বকের ঠিক নিচে একটি স্তর রয়েছে যেটাকে বলা হয় কি অন্তত্বক। তাহলে অন্তত্বক, কর্টেক্স এবং এই অধোত্বক, কর্টেক্স এবং অন্তত্বক, এই তিনটি জিনিস নিয়ে, তিন ধরনের টিস্যু নিয়ে যে টিস্যু তন্ত্র গঠিত হয় তাকে বলা হয় কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র। ভাস্কুলার টিস্যু তন্ত্র মানে কি ভেতরে কি এক ধরনের টিস্যু থাকবে যেগুলো বলা হয় কি ভাস্কুলার টিস্যু তন্ত্র, যেগুলো অর্থাৎ পরিবহন টিস্যু, যেগুলো বিভিন্ন ধরনের খাদ্য উপাদান কি বা প্রয়োজনীয় উপাদান উদ্ভিদের দেহে কি পরিবাহিত করবে। চলো এবার আমরা প্রত্যেকটা জেনে নেই। প্রথমে জেনে এপিডার্মাল টিস্যু তন্ত্র, যে টিস্যু তন্ত্র উদ্ভিদের বিভিন্ন অংশের বাইরের স্তর তৈরি করবে, মূল, কাণ্ড, পাতা যাই হোক না কেন বাইরের স্তর তৈরি করবে, ত্বক তৈরি করবে, একে বলা হয় কি এপিডার্মাল টিস্যু তন্ত্র। এটি আবার নিম্নোক্ত অংশগুলো নিয়ে গঠিত, যেমন এপিডার্মাল বা ত্বক, এপিডার্মিস বা ত্বক, এপিডার্মিসের বিভিন্ন উপাঙ্গ, তারপরে কি পত্ররন্ধ্র বা স্টোমাটা, তারপরে কি হাইডাথোড, তিনটি শব্দ। এই শব্দটি মূলত খুবই নতুন মনে হচ্ছে, নো প্রবলেম, আমরা জানবো। এপিডার্মিস বা ত্বক, আমরা জানি এই যে ত্বক অর্থাৎ ভেতরে কি আছে এটি অন্য ব্যাপার, কিন্তু বাইরের যে ত্বক এটা আমরা দেখতে পাচ্ছি যে ত্বক অর্থাৎ উদ্ভিদের বাইরের যে স্তর, এই স্তর গঠনকারী টিস্যুগুলোকে বলা হয় কি এপিডার্মিস। ওকে, তারপর কি এপিডার্মিসের উপাঙ্গ। আমরা অনেক সময় উদ্ভিদের পাতা বা কাণ্ডে আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের লোম বা উপবৃদ্ধি দেখতে পাই, লোম হতে পারে, কাঁটা হতে পারে, এগুলো কি এই এপিডার্মাল টিস্যু তন্ত্র দিয়ে গঠিত হয়। পত্ররন্ধ্র খুবই পরিচিত একটি শব্দ। ওকে, পত্ররন্ধ্র কি পাতার উপরে অঙ্কীয় বা পৃষ্ঠীয় দিকে বিশেষ ধরনের ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো দিয়ে কি কার্বন ডাইঅক্সাইড বা গ্যাসীয় বিনিময় হয়, প্লাস অপ্রয়োজনীয় কিছু পানি বের হয়ে যায়, একে বলা হয় কি পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র নিয়ে আমরা উদ্ভিদের স্নায়ুতত্ত্ব অধ্যায় নিয়ে যখন আলোচনা করি তখন ডিটেলস আলোচনা করেছি, সো ওই ক্লাসগুলো করতে পারো। হাইডাথোড কি, ওকে, নো টেনশন, আমরা দেখবো। দেখো, এখানে একটি পাতা দেখতে পাচ্ছি, পাতা, এই পাতা যদি এই বরাবর প্রস্থচ্ছেদ করি তাহলে দেখো কি দেখতে পাবো, এই ধরনের স্ট্রাকচার দেখতে পাবো আমরা। ওকে,
দেখো এই যে এক ধরনের সেল সাজানো আছে, তারপর উপরে একটি স্তর দেখো, কি বলা হচ্ছে, এই ত্বক, এটি হচ্ছে ত্বক মূলত, হ্যাঁ ওকে। এবং এই তারপরে আছে কি অধোত্বক, উপরের বহিত্বক, অধোত্বক, তারপরে কি এই যে সেলগুলো, এই সেলগুলো মিলে কি গ্রাউন্ড টিস্যু গঠন করে, কর্টেক্স, তারপরে পেরিসাইকেল রয়েছে, তারপরে এখানে পরিবহন টিস্যু রয়েছে। তো যাই হোক, আজকে এই এপিডার্মাল টিস্যু তন্ত্র দিয়ে গঠিত হয় মূলত এই বাইরের স্তর, বাইরের অংশ। এবং এই অংশে কি ট্রাইকোম অর্থাৎ লোম থাকে, বিভিন্ন ধরনের কাঁটা থাকে, যদি কাণ্ড হয়ে থাকে, পাতাতেও কাঁটা থাকে, তাহলে এই জিনিসগুলো তৈরি হয় কি এই অংশ থেকে। তারপরে কি স্টোমাটা, ওকে। এরপর দেখো হাইডা থ্রোট, একটু মনোযোগ দাও, যে আমরা পত্ররন্ধ্র সম্পর্কে খুব ভালোভাবে জানি, তো এই পত্ররন্ধ্র দিয়ে কি হয় সেটাও জানি, কিন্তু এই পত্ররন্ধ্রের মতো আরো এক ধরনের কি রন্ধ্র থাকে পাতায়, মূলত উদ্ভিদের পাতায়, বিভিন্ন উদ্ভিদ হতে পারে, সকল উদ্ভিদ না, কিছু উদ্ভিদের কি পাতার কিনারা বরাবর, একেবারে কিনারা। দেখো স্টোমাটা, মূল স্টোমাটা থাকে কোথায়, পাতার অঙ্কীয় বা পৃষ্ঠীয় দিকে, অঙ্কীয় দিকে বেশি থাকে, পৃষ্ঠ দিকে কম থাকে। কিন্তু এই হাইডা থ্রোটও এক ধরনের পত্ররন্ধ্র, কিন্তু এই পত্ররন্ধ্র থাকে পাতার কিনারায়, একেবারে কিনারায়। এবং এই কিনারা দিয়ে মূলত অতিরিক্ত পানি কি হয়, বের হয়ে যায়, ধীরে ধীরে বের হয়ে যায়। যেমন স্টোমাটা দিয়ে বের হয়, বাষ্প আকারে বের হয়, কিন্তু এক্ষেত্রে বাষ্প আকারে বের হয় না, এটা ধীরে ধীরে কি বের হয়ে এক ধরনের কি পানির ফোঁটা তৈরি করে। দেখো এভাবে পানির ফোঁটা তৈরি করে, এক সময় কি পড়ে যায়। এবং এই যে এগুলো যে পানি বের হয়, এটা মূলত রাত্রে বের হয়, কিন্তু স্টোমাটা দিয়ে কি, মূল যে স্টোমাটা অর্থাৎ পৃষ্ঠীয় অঙ্কের দিকে যে স্টোমাটা থাকে, এই স্টোমাটা দিয়ে কি রাত্রে না, মানে অলওয়েজ কি পানি বের হয়, কিন্তু এবং বাষ্প আকারে বের হয়, কিন্তু এই হাইডা থ্রোট গুলো দিয়ে রাত্রের বেলা পানি বের হয়। ওকে, আমি যদি এর স্ট্রাকচার দেখি, এবং এর আরেকটা নাম হচ্ছে কি পানি পত্ররন্ধ্র। ওকে, দেখো এই যে আর অন্য ধরনের একটি পাতা দেখো, দেখতে পাচ্ছি আমরা, এগুলো অনেক সময় তোমরা দেখে থাকো, বাস্তবে দেখে থাকো। ওকে, দেখো, এবং এই স্ট্রাকচার যদি আমরা দেখি এভাবে, তাহলে দেখো যে এখানে ছিদ্র থাকবে, ওয়াটার স্টোমাটা অর্থাৎ পানি স্টোমাটা, পানি পত্ররন্ধ্র, তারপরে এখানে বেশ কিছু একটা গহ্বর থাকবে এবং বেশ কিছু সেল দিয়ে এই স্ট্রাকচার গঠিত হয়। ওকে, তাহলে আশা করি তোমরা হাইডা থ্রোট বুঝতে পেরেছো। এরপরে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আমরা এর আগের ক্লাসে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু নিয়ে মূলত আমরা আলোচনা করেছি। দেখো যে একটি কি উদ্ভিদ, এবং এই গ্রাউন্ড টিস্যু তন্ত্র মূলত দুই ধরনের হয়ে থাকে, বা দুইটি অংশ নিয়ে গঠিত, দুটি অঞ্চল নিয়ে গঠিত। একটি কি বহি স্টিলীয় অঞ্চল, আর একটি কি অন্ত স্টিলীয় অঞ্চল। কি বহি স্টিলীয় অঞ্চল এবং অন্ত স্টিলীয় অঞ্চল। ঠিক আছে, আমরা যদি এই উদ্ভিদের যে কাণ্ডের যদি আমরা প্রস্থচ্ছেদ করি, চলো দেখে নেই প্রস্থচ্ছেদ করে, তাহলে এরকম স্ট্রাকচার দেখতে পাবো। ওকে, কাণ্ড না, এটা মূলের স্ট্রাকচার, সরি মূল, কাণ্ড না, মূলের যদি আমরা প্রস্থচ্ছেদ করি, তাহলে দেখো যে এরকম আমরা স্ট্রাকচার দেখতে পাবো। ওকে, মূললোম থাকবে, এর বহিত্বক থাকবে, বহিত্বকের পরে অধোত্বক থাকবে। এর অবশ্য মূলের বহিত্বককে বলা হয় এপিব্লেমা বলা হয়, মূলত্বক বলা হয়। এবং এই মূলত্বকের পরে কি আরেকটি ত্বক থাকবে, যেটাকে বলা হয় কি অধোত্বক, তারপরে কি কর্টেক্স, তারপরে কি থাকবে অন্তত্বক, তারপরে আরেকটি বৃত্তাকার এক সারি কোষ দিয়ে গঠিত পেরিসাইকেল থাকবে। এই পেরিসাইকেলের ভেতর অংশকে বলা হয় কি স্টিলি বলা হয়। একটু মনোযোগ দাও, ঠিক আছে। এই পেরিসাইকেলের যে ভেতর অংশকে বলা হয় স্টিলি। দেখো এখানে যদি এখানে একটি স্তর দেখানো হচ্ছে, কিন্তু দুইটি স্তর থাকবে, দুইটি সার্কেল থাকবে কোষ দিয়ে গঠিত। এর বহি সার্কেলকে বলা হবে কি অন্তত্বক এবং কি বা এন্ডোডার্মিস, এবং ভেতরের এক সার্কেলকে বলা হবে কি পেরিসাইকেল। এই পেরিসাইকেলের ভেতরের অংশকে বলা হয় কি স্টিলি বলা হয়। কি বলা হয়? স্টিলি। অর্থাৎ পেরিসাইকেল থেকে শুরু করে ভেতর অংশকে বলা হয় স্টিলি। এবং এই স্টিলির বাইরের দিকে যে সকল অংশ থাকবে এগুলোকে বলা হয় কি বহি স্টিলীয় অঞ্চল, এবং এর পেরিসাইকেলের ভেতরের অঞ্চলকে বলা হয় অন্ত স্টিলীয় অঞ্চল। ওকে, এবং বহি স্টিলীয় অঞ্চলে কি থাকবে অধোত্বক, অর্থাৎ আমি বারবার বলে আসছি যে পেরিসাইকেলের আগে আছে কি অন্তত্বক, কর্টেক্স এবং অধোত্বক।
এই তিনটি অংশ নিয়ে কি বহিঃস্থলীয় অঞ্চল গঠিত। এবং অন্তঃস্থলীয় অঞ্চল কি দিয়ে গঠিত দেখো, পেরিসাইকেল, মজ্জা এবং মজ্জা রশ্মি। মজ্জা বলতে এই যে পরিবহন টিস্যুগুচ্ছগুলো থাকবে অর্থাৎ জাইলেম ফ্লোয়েম থাকবে, এর মাঝে কি যে এক ধরনের সরল টিস্যু দিয়ে গঠিত স্তর থাকবে, টিস্যুগুচ্ছ থাকবে, একে বলা হয় কি মজ্জা। এবং জাইলেম এবং ফ্লোয়েমকে পৃথককারী আরেক ধরনের টিস্যু তন্ত্র থাকবে, যেগুলোকে বলা হয় কি মজ্জা রশ্মি। ওকে, তাহলে বহিঃস্থলী অঞ্চল কি দিয়ে গঠিত, অন্ততক কর্টেক্স, অধতক কর্টেক্স অন্ততক, এবং অন্তঃস্থলীয় অঞ্চল কি দিয়ে গঠিত, পেরিসাইকেল, মজ্জা এবং মজ্জা রশ্মি। তাহলে স্টিলিটাকে বুঝতে হবে, আমি বলে দিয়েছি, সো আবার বারবার শুনবে, করে পিছনে টেনে ভিডিওটি শুনবে। ওকে, এবার ভাস্কুলার টিস্যুতন্ত্র কি? ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে পরিবহন টিস্যুতন্ত্র। পুরো অধ্যায়টি কিন্তু আহামরি কঠিন কিছু না, কয়েকটি শব্দ যদি বুঝতে পারো। মূলত বহিঃত্বকে কি ধরনের টিস্যু থাকে, কি ধরনের কোষ, তারপরে মধ্যত্বকে বা মাঝের অঞ্চলে কি থাকে এবং একেবারে কেন্দ্রে কি থাকে। ওকে, এই জিনিসগুলো। তাহলে প্রথমে বহিঃত্বকে কি, যে বহিঃত্বক অর্থাৎ এপিডার্মিস, তারপর কি অধোত্বক, তারপর কর্টেক্স, অন্তত্বক এন্ডোডার্মিস, পেরিসাইকেল, তারপর জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েমকে পৃথক করার জন্য এক ধরনের টিস্যুতন্ত্র থাকে, যাকে বলা হয় কি মজ্জা রশ্মি, তারপর ক্যাম্বিয়াম, ভেতরে মজ্জা। এই তো টোটাল স্ট্রাকচার। ঘুরে ফিরে এই শব্দগুলোই আসবে, সো গোলমাল পাকানো দরকার নাই, একটু মনোযোগ দিয়ে বুঝলে এবং পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। এই যে একেবারে কেন্দ্রে না, মানে এই যে বৃত্ত দেখা যাচ্ছে, অর্থাৎ পেরিসাইকেলের পরপরই এক ধরনের দুই ধরনের টিস্যু থাকবে, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম দেখো, জাইলেম এবং ফ্লোয়েম, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো সুন্দরভাবে দেখো যে এই যে এরকম কি পরিবহন টিস্যু থাকবে। এই পরিবহন টিস্যু গুলো কি জাইলেম এবং ফ্লোয়েম, এবং জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে এদের সংযোগ স্থলে অর্থাৎ এদেরকে পৃথক করে রাখে এক ধরনের টিস্যু, যাকে বলা হয় কি ক্যাম্বিয়াম। এবং অনেক সময় ক্যাম্বিয়াম থাকে, অনেক সময় ক্যাম্বিয়াম থাকে না, সবসময় থাকে এমন কেউ নয়। এবং এই অংশটি কি মজ্জা, কেন্দ্র মজ্জা। এবং এদের দেখো এই যে এখানে এক ধরনের টিস্যু গুচ্ছ আছে, এখানে পরিবহন টিস্যু গুচ্ছ, এখানে পরিবহন টিস্যু গুচ্ছ, এবং মাঝে মাঝে দেখো এই যে এই অংশগুলো কি মজ্জা রশ্মি, ফাঁকা জায়গাগুলো মজ্জা রশ্মি, এবং কেন্দ্রটা কি মজ্জা। এই দেখো আরো ভালোভাবে দেখছি, এটা তোমাদের জন্য কি কাজ রাখা আছে, সো এগুলো পূরণ করবে, পড়বে এবং পূরণ করার চেষ্টা করবে। ওকে, এরপর দেখো ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ কি, আগে জানলাম যে জাইলেম এবং ফ্লোয়েম। ওকে, এবং এই ক্যাম্বিয়াম এর অবস্থানের উপর ভিত্তি করে, এবং অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম গুলো কিভাবে সাজানো থাকে পাশাপাশি, এবং এদের মাঝে কি ক্যাম্বিয়াম থাকে কি থাকে না, বা থাকলেও কেমন কিভাবে থাকে, এর উপর ভিত্তি করে পরিবহন টিস্যু অর্থাৎ ভাস্কুলার বান্ডল গুলো কয়েক ধরনের হয়ে থাকে। দেখো মূলত এখানে 6 ধরনের। মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় বলতে দেখো এই যে এটি কি ক্যাম্বিয়াম, এটি কি ফ্লোয়েম, এটি কি জাইলেম। ফ্লোয়েম টিস্যুতন্ত্র, জাইলেম টিস্যুতন্ত্র, এবং মাঝে কি আছে ক্যাম্বিয়াম। দেখো ক্যাম্বিয়াম কি আমি বারবার বলে আসছি, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে পৃথককারী যে টিস্যুতন্ত্র থাকে বলা হয় কি ক্যাম্বিয়াম। আমি আবারও বললাম, সো এই ক্যাম্বিয়াম যদি থাকে এবং এক্ষেত্রে ফ্লোয়েম একদিকে থাকবে, জাইলেম একদিকে থাকবে, এই কারণে একে বলা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। পাশাপাশি থাকবে কিন্তু একে অপর থেকে মুক্ত। এর কি বদ্ধ সমপার্শ্বীয়, এখানে কিন্তু কি নাই, ক্যাম্বিয়াম নাই। সুতরাং পাশাপাশি থাকবে সমপার্শ্বীয়, অর্থাৎ সমানভাবে পাশাপাশি থাকবে, কিন্তু কি একেবারে বদ্ধ, অর্থাৎ একে অপরের সাথে লেগে থাকবে। তাহলে এ হচ্ছে কি বদ্ধ সমপার্শ্বীয় ধরনের ভাস্কুলার বান্ডল। এখানে দেখো আরেকটু ব্যতিক্রম, সমদ্বিপার্শ্বীয়, অর্থাৎ মাঝে থাকবে জাইলেম এবং কি উভয় পাশে থাকবে কি ফ্লোয়েম, এবং এই ফ্লোয়েম এবং জাইলেমকে পৃথক করে কি থাকবে ক্যাম্বিয়াম থাকবে, এগুলো কি বলা হয় অন্তঃক্যাম্বিয়াম। ওকে, এরপর দেখো অরিও, এটি কি বিভিন্ন ভাবে অরিও ভাবে সাজানো থাকবে, এবং এক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম গুলো সম্পূর্ণ কি আলাদা থাকবে।
জাইলেম ফ্লুয়েম টিস্যু গুলো আলাদা থাকবে এবং সেক্ষেত্রে মাঝে মাঝে কি থাকবে, মজ্জা রশি থাকবে এদের পৃথক করার জন্য। এখানে যদিও কোনো ধরনের ক্যাম্বিয়াম থাকবে না। এরপর দেখো জাইলেম কেন্দ্রিক, অর্থাৎ কেন্দ্রে জাইলেম থাকবে, বাইরে ফ্লুয়েম থাকবে। জাইলেম কেন্দ্রে অর্থাৎ ভেতরে থাকবে এবং ফ্লুয়েম থাকবে বাইরে, সুতরাং এই জন্য একে বলা হয় কি জাইলেম কেন্দ্রিক কি ভাস্কুলার বান্ডল। এবং এটি কি ফ্লুয়েম কেন্দ্রিক, এর উল্টোটা, অর্থাৎ ফ্লুয়েম ভিতর থাকবে, জাইলেম ভেতর বাইরে থাকবে, এজন্য বলা হচ্ছে কি ফ্লুয়েম কেন্দ্রিক। ওকে, খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা অবশ্যই কি টিস্যু তন্ত্র এবং এর প্রকারভেদগুলো পড়বে এবং কি প্রয়োজনে চিত্র প্র্যাকটিস করবে, ঠিক আছে, যেগুলো পড়লাম। তো ওকে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস আমরা এই অধ্যায়ের পার্ট 3 অর্থাৎ লাস্ট ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।